সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এসের ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্সে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে নৃত্য পরিচালক, নৃত্যশিল্পী এবং উদ্যোক্তা আরোহী ইসলাম অনু। চলুন কথা বলি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভীষণ ভালো আছি এবং তোর সাথে অনেক তোমার দেখা হচ্ছে। আমারও খুব ভালো লাগতেছে যে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমাদের কাজ পারপাস তো দেখা হয় না, নর্মালও দেখা হয় না, তো আজকে এই মানে ঈদ উপলক্ষে দেখা হয়ে গেল, মানে খুব ভালো লাগছে এবং মজা লাগছে যে আমাদের মঞ্চে অনেক কাজ হচ্ছে একসাথে অনেক বছর, কিন্তু এভাবে টেলিভিশন সেটে কিন্তু আমাদের একসাথে প্রথম বসা হয়েছে। আজকে অনেক গল্প করবো আমরা অবশ্যই, এবং যেটা হচ্ছে যে আমি তোর গানও শুনবো। দর্শকদের বোঝাতে চাই যে আমার গান কত ভালো। একদম না, এইটা করা যাবে না, এইটা হবে না, তাহলে খেলবো না। আচ্ছা চল ঈদ সালামি নিয়ে একটু কথা বলি। দাও আগে সালামি পাবি, শেষ আছে অনুষ্ঠান শেষ। দাও, তুমি দিয়ে শুরু করো, সালামি দিয়ে শুরু করবো। আচ্ছা দিবস দিয়ে শুরু করবো, কিন্তু মানিব্যাগটা তো নিশ্চয় আমার সাথে নেই, মানিব্যাগটা তো বাইরে আছে, দিয়ে দিব। কিন্তু এখন বল, দিব বলো। ঈদ সালামি পেতে ভালো লাগে না দিতে ভালো লাগে? আমার তোমার তোর পেতেই ভালো লাগে। আমার এখনো পেতে ভালো লাগে, কিন্তু দিতেও ভালো লাগে। আমার এখন আসলে অনেককে দিতে হয়, ওই দেওয়ার জায়গাটা তৈরি হয়েছে, তবে দেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা এখন রিয়েলাইজ করি। কুল। ছোটবেলার ঈদগুলো কিরকম ছিল? ছোটবেলার ঈদগুলো খুব ভালো ছিল, মানে একটা ঈদের জন্য একটা পুরো বছর অপেক্ষা করতাম, মানে এত এক্সাইটমেন্ট থাকতো। আর রোজা কবে শুরু হবে, এবং রোজা শুরু হলে প্রত্যেকটা দিন কাউন্ট করতাম আর ভাবতাম 29টা রোজা হলে ভালো হয়, মানে এরকম মনে হতো যে ঈদের আগে চলে আসবে। সো ওই যে একটা এক্সাইটমেন্ট, তারপর শপিং এর আলাদা ড্রেস পরবো, কারোর সাথে যাতে না মেলে, এরকম যে মানে একটা আলাদা একটা ভাইব ছিল। এবং ঈদের দিন মানে যত রাতেই ঘুমায় না কেন সকাল উঠে যাবো, মানে ঈদটা যেন মিস না হয়। সো ওই এক্সাইটমেন্টটা মিস করি অনেক। নৃত্যশিল্পী এবং পরিচালক হিসেবে মানে আরোহী অনেক বেশি মানে এস্টাবলিশড। হঠাৎ করে উদ্যোক্তা হিসেবে তার উদ্যোক্তাদের তালিকায় নাম লেখানোর সুযোগ ইচ্ছা কেন হলো? আসলে কি, আমরা যারা শিল্পী হিসাবে কাজ করি, আমি মনে করি যে আমার তো বাংলাদেশে একটা ভালো নাম আছে অ্যাজ এ শিল্পী, নৃত্যশিল্পী হিসাবে। তারপর আমার লাইফে কিন্তু অনেক ইনসিকিউরিটিস আছে। যেমন ধরেন যে আজকে যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে আমার ইনকাম সোর্স হবে, আবার যদি কোনো প্রোগ্রাম না থাকে তাহলে আমার কাজ হচ্ছে না। আর দেশের অনেক সিচুয়েশনের কারণে, অনেক আপস অ্যান্ড ডাউনসের কারণে, অনেক রকম কারণে কিন্তু প্রোগ্রাম রেগুলার হচ্ছে না, এবং সেগুলোর মধ্যেও আমাদের অনেক রকম সিন্ডিকেট আছে, কেউ কাজ পায় কেউ কাজ পায় না। তো সবকিছু মিলে না এইটাতে আসলে একটা নর্মাল স্বাভাবিক লাইফ লিড করা যায় না, এত ইনসিকিউরিটিসে মানে ভুগতে হয় যে আসলে কবে টাকা আসবে, কবে, এবং পেমেন্টসের ব্যাপারটা, যে কাজ করেছি আজকে হয়তো বা এমন বছরে পেমেন্ট উঠছে, আমি আসলে যে ওই কাজটা করছিলাম এটাই ভুলে গেছি। সো এই যে ব্যাপারগুলো, এগুলোতে তো আর আমার মানে বাজার খরচ বলেন বা আমার দৈনন্দিন বাসা ভাড়াটা তো আর আটকে থাকে না, চালাইতে হয়। ওই ইনসিকিউরিটিসের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার নিজের একটা কিছু করা উচিত যেটা আমাকে সব সময় সাপোর্ট দিবে, এবং সেটা থেকে আমি আবার অন্যদেরকে সাপোর্ট করতে পারবো। বাহ, এই যে আজকে যে অর্নামেন্টসগুলো কি তোর? অবভিয়াসলি মাই ব্র্যান্ড সেভার বাই আরোহী। ওকে, বাহ, খুব সুন্দর এবং খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে আজকে, ডিফারেন্ট লাগছে একটু। থ্যাংক ইউ। না, ভাবলাম যে আরোহী আসবে, তাহলে আমি একটু গ্ল্যামারাস কিছু পরেই বসি আজকে। না, ভালো করছো। অ্যাকচুয়ালি আমি ভাবতেছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করছি আসার আগে টেক্সটে যে তুমি কি পড়তেছো। আচ্ছা, ঈদের মানে কেমন যাচ্ছে এবার? ঈদে কি করা হলো? ঈদে আসলে কি এত বেশি ব্যস্ত ছিলাম বিজনেস নিয়ে, মানে বিজনেস এবং বিভিন্ন কাজ নিয়ে খুব বেশি ছিল। এখন একটু আরাম করতেছি। আমি এখন একটা জিনিস জানতে চাই, আর সেটা হচ্ছে যে অর্ণবের আরোহী কিংবা অনু হয়ে ওঠার যে গল্পটা, তো আগের অর্ণবের ঈদ একরকম ছিল এবং এখন মানে খুব বেশি দিন হয়নি সবাই জানলো, এখন সবাই জানছে। এবারের ঈদগুলো কেমন হচ্ছে এবং দুটার মধ্যে পার্থক্য? ফ্রম লাস্ট 2 ইয়ার আমি আমার জীবনের ছোটবেলার যে স্বপ্ন ছিল ঈদ উদযাপন করার, সেই এক্সাইটমেন্টটা হারিয়ে ফেলেও সেই স্বপ্ন যে ছিল যে ঈদের দিন আমি একটু সেজে গুজে বেরোবো, একটা এরকম ড্রেস পরবো, ওটার সাথে ম্যাচ করে একটা ইয়াররিং পরবো, এত সুন্দর করে লুক নিয়ে বেরোবো, মানে আমাকে সবাই দেখবে, একটা অ্যাটেনশন, মানে হয় না যে অ্যাটেনশন সিকার, আমি কাইন্ড অফ ওরকম সেলফ অবসেসড অনেক। সো আমাকে মানুষজন করে, ওটা আমার খুব ভালো লাগে মকড হতে। তো ওই জিনিসটা এখন পাই, তো ওইটা আমাকে খুব বেশি মানে আনন্দ দেয় আর কি। হ্যাঁ, মানে যেটা আর আরেকটা সত্য কথা বলতে কি, যে নিজের মতো করে বাঁচা, আর সব থেকে বলতে আমি যেটা সেইটা সেই চরিত্রে বাঁচা,
ছোটবেলা থেকে তো আমরা সমাজের ভয়ে যেটা হয়েছিল যে প্রকাশ্যে আসেনি, কেন প্রকাশ্যে আসেনি, অনেকে আমাকে নিয়ে বলে যে ট্রান্সজেন্ডার মানে হঠাৎ করে চেঞ্জটা কেন করলাম এই কারণে। কিন্তু আমার কোয়েশ্চেন হলো, যদি আমি ছোটবেলা থেকেই আমাকে আমার পরিবার প্রকাশ করতো যে আমি তৃতীয় লিঙ্গ, তাহলে কিন্তু আমার কোনো এডুকেশন হতো না, আমি কোনো এডুকেশন পেতাম না, আমি কোনো সভ্য সমাজে, এই যে আমি নাচের স্কুল থেকে আমি মানে বিভিন্নভাবে ট্রেন্ড হয়েছি বা আমি দেশের বাইরে স্কলারশিপে গেছি, এটা কিন্তু মেনে নিত না। কখন মেনে নিয়েছে? যখন আমি প্রুভড অলরেডি যে আমি ট্যালেন্টেড, আমাকে দ্বারা এটা হয়, তো তখন আমি সামনে আসার বা বলার মানে সাহসটা পেয়েছি যে না, আমি আসলে কোনটা, আমি এটা বলার সাহস পেয়েছি। আসলে আমাদের সমাজ ব্যবস্থার জন্য আমাদের আসলে অনেক, হ্যাঁ মানে আমরা যারা দেখছি সবাইকে বলি যে আমরা অসহায়, তারা অসহায় কেন? এরকম বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে আমরা অনেকেই নোটিস করি যে তাদের স্বভাব চরিত্রের মধ্যে, তখন তাদেরকে কাউন্সেলিং এ আনা হোক এবং তাদেরকে ওইরকম তাদের জন্য এডুকেশনাল সেকশন থাকা উচিত, যে যারা ছোটবেলায় আদার্স অপশনটা আমাদের দেশে যে আছে, যে আদার্স, এই আদার্স অপশনটা কোথায় থেকে শুরু হওয়া উচিত? ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল থেকে যখন আদার্স অপশনটা থাকবে, তখন আরোহীকে ছোটবেলা থেকেই আরোহী বলেই চেনা যাবে, তখন আর অর্ণব বলে আবার আরোহী বলে চিনতে হবে না। কিন্তু ছোটবেলায় তো আমার ওই অপশনসটা ছিল না, তাহলে আমি এডুকেশনটা নিতাম কি করে? সো দ্যাটস ওয়াই আমার ফ্যামিলি এডুকেটেড ছিল বলে তারা আমাকে ছেলের মতো করেই মানুষ করছে। আর দ্যাট আমি ফিল করছি যে না, আমি আসলে আর পারছি না, আমার প্রকাশ্যে আসতে চাই, আমি আমি তাই। এটা চমৎকার, এই কথাটা ভীষণ ভালো বলেছি যে ছোটবেলা থেকে যদি আমাদের এই অপশনটা থাকতে হবে, তাহলে যদি শিক্ষা পায় তাহলে তারা দে ক্যান ডু এনিথিং। আর ইভেন আমরা দেখেছি যে আসলে তারা অনেক ক্রিয়েটিভ হয়। আমরা যদি কোনো তৃতীয় লিঙ্গের সাথে করে দেখি বা যোগাযোগ করে দেখি, তারা অনেক ক্রিয়েটিভ হয় এবং তাদেরকে আমরা বলি অনেক সময় যে তারা এত নয়েজ করে, তাদের শিক্ষাই তো নয়। আমরা শিক্ষিটা কোথায়? পরিবার থেকে। ছোটবেলা থেকে যদি আমার বাবা মা আমাকে কাছে না পায়, যদি না বলে কোনটা আমার ভুল কোনটা আমার সঠিক, তাহলে আমি কি করে শিখবো যে আসলে কারোর সাথে লাউডলি কথা বলতে নেই, কাউকে বকা দিতে নেই, কাউকে বেয়াদবি করতে নেই? এটা তো পরিবার আমাকে শেখায়, সমাজ না। একদম চমৎকার। এবং এই যে এখন 2 বছর ধরে আমরা আরোহীকে দেখছি, এবং তাতে অনেক কিছু, অনেক সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক কিছু কিন্তু ছাড়তেও হয়েছে তোকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো সেই ছাড়াগুলো আসলে কিরকম কষ্টদায়ক ছিল? ছাড়াটা হলো সবথেকে বড় ছাড়াটা হলো আমার পরিবার। তাছাড়া বাকিটা আমি মনে করি আল্লাহর রহমতে আমার যেটা হয়েছে সেটা হলো যে বিকজ অফ মাই ট্যালেন্ট বা আমার কোয়ালিটি বা দ্য ওয়ে আই মেনটেন মাইসেলফ, আমাকে কখনো মানে মিডিয়াতে বলেন বা বাহিরের কাছে বলেন, আমার কখনো আমি ট্রান্স হয়ে গেছি, অনেকে ট্রান্স বলে, তৃতীয় লিঙ্গ হয়ে গেছি বলে আলাদা করে না কখনো, অন্যদেরকে যেরকম করে। কারণ আমার হয়তো বা ওই যোগ্যতাটার জন্য বা ওই জায়গাটার জন্য ইভেন আমাকে নায়িকাদের সাথে কম্প্যারিজন করা হয় অনেক সময়, অনেক কন্টেন্টে অনেক কিছু করা হয়। তো এইটা আমার খুব ভালো লাগে। সো আমি পজিটিভটা দেখি, নেগেটিভটা আমি দেখি না। বিকজ অ্যাকচুয়ালি আমি কেন বাংলাদেশে যারা বড় বড় সেলিব্রিটিস, তাদের লাইফে এত নেগেটিভিটি, তো ওটা দেখলে আসলে আমি আমার লাইফে আর শাইন করতে পারবো না। আমাদের এটা ভীষণ একটা ভালো, যারা তৃতীয় লিঙ্গের আছে তারা সবাই কিন্তু তোকে দেখে ভীষণ ইন্সপায়ার্ড হবে এবং তারা স্বপ্ন দেখবে যে আসলে আমরাও মেইনস্ট্রিমে কাজ করতে পারবো। এটাই আমি তাদেরকে বলি যে আসলে কি যারা তৃতীয় লিঙ্গের আছে, তারা এখন তো অনেক নাইট স্কুল শুরু হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, তাদের আসলে ওই জায়গাগুলোতে আরেকটা জিনিস সমাজের দোষ, সেটা হলো অনেকেই কিন্তু বলে যে আমি তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করছি, আমরা তৃতীয় লিঙ্গদের জন্য এটা করছি ওটা করছি, ওদেরকে শো অফ করে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন এনজিও গুলো কাজ করে একটা ফান্ডিং নেয়। আসলে কি তারা সেটা পাচ্ছে? এইটা যাচাই করা উচিত। তারা কি আসলে শিক্ষিত হচ্ছে? তারা তাহলে কেন রাস্তায় আবার দাঁড়াচ্ছে? একটা ভালো লাইফ যখন কেউ পায়, তখন তো সে, যেমন আমি এত সুন্দর একটা লাইফ লিড করতেছি, আমি কেন চাইবো আমি ওরকম নোংরা পথে যেতে, তাই না? একদম। আমার কাছে মনে হয় যে জাস্ট লোক দেখানো বলে, যে অনেকে ইভেন শুধু তৃতীয় লিঙ্গ, কারণ নারীদেরকে নিয়ে, আমরা নারীদের নিয়ে করতেছি, আমরা নারীদের নিয়ে ওই করতেছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে ওই নারীরা সামনে এসেই, অসহায় নারীরা একটা ভিডিও বাইট 500 টাকার জন্য দিয়ে গেল, পেছনে গিয়ে কিছুই হলো না। এরকম প্রচুর হচ্ছে। সরি, বেশি স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেললাম। না, এটি দরকার। আসলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মানুষ আমাদের অনেক অভাব, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মানুষ দরকার। আমরা আরো কথা বলবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। ওকে, আপনারা দেখছেন ঈদ সালামি, সাথে থাকুন, ফিরে আসছি বিরতির পরে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ঈদ সালামি, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের সাথে আজকে আছেন আরোহী ইসলাম অনু।
এখন যেটা করব, একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, একদম ঠুস ঠুস করে গুলির মতো উত্তর দিতে হবে, ঠিক আছে? বাড়ির লোকেরা প্রিয়জনেরা কি নামে ডাকে? আশিক বলে ডাকতো। ওকে, এখন কি নামে ডাকে? এখন ডাকি না। কাছের লোকরা, বন্ধুরা? কাছের লোকরা অনু বলে অনেকে, আরোহী বলে অনেকে। পাহাড় না সমুদ্র? সমুদ্র। দেশ না বিদেশ? দেশ। প্রিয় স্থান ঘোরার জন্য? আমি তো খুব কম জায়গায় ঘুরেছি, কলকাতা। ওকে, থাকার জন্য? থাকার জন্য আমার মনে হয় ময়মনসিংহ। ওকে, প্রিয় খাবার? ভাত। প্রিয় রং? সাদা। পোশাক? শাড়ি। প্রিয় কাজ? নাচ। কেমন জীবন চাস? একটা সুস্থ স্বাভাবিক নর্মাল জীবন, যেখানে কোনো টক্সিকনেসের জায়গা থাকবে না। সবচেয়ে আনন্দময় ঈদ কোনটা ছিল? আসলে আমি ফ্যামিলির সাথে ঈদ করিনি। ইটস বিন অলমোস্ট 12 ইয়ার্স or 10 years. সো আমার এখন মানে ছোটবেলার ঈদগুলোই ভালো ছিল, বাট ওই রকম করে কোনো এক্সাইটমেন্ট মনে নাই। এমন একটা প্রশ্ন যেটা শুনলে খুব বিরক্ত লাগে। বেটা আক্তার বেটি। সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত? সব থেকে বিরক্তিকর মুহূর্ত ওই যে মানে অ্যানোয়িং কোশ্চেন, মানে থাকে না অযথা কথা বলা, আমার বেশি কথা বলতে ভালো লাগে না। সম্পর্কের কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? রেসপেক্ট জিনিসটা এবং কথা দিয়ে কথা রাখা। ওকে, কমিটমেন্ট। কমিটমেন্ট। কেমন ইচ্ছা, স্বপ্নের ঈদটা কিরকম হওয়া উচিত? খুব সিম্পল, একটু ফ্যামিলিয়ার। ওকে, আচ্ছা বলছি যে প্রিয় স্থান ময়মনসিংহ। ময়মনসিংহে এর মধ্যে গিয়েছিলি? এবং ময়মনসিংহে আমার প্রায় 1.5 বছর বা 1 বছরের মতো যাওয়া হয় নাই, বিকজ এখন আসলে ঢাকায় কাজের চাপ বেশি, আর যেহেতু আমার পরিবারের আমার যাওয়া হয় না এবং আমার পরিবারের কেউ এখন ময়মনসিংহে থাকে না, তো যারা আছে তারা শুধুমাত্র আমার ওয়ার্ক মানে কলেজ ফ্রেন্ড বা এটা ওটা, তো সেক্ষেত্রে আসলে কাজ ছাড়া আর ময়মনসিংহে যাওয়া হয়ে ওঠে না। ওকে, এখন ইদানিংকালে প্রচুর জনপ্রিয় নায়িকাদের সাথে ভীষণ বন্ধুত্ব দেখা যায়, এর রহস্য কি? আচ্ছা, জনপ্রিয় নায়িকাদের সাথে ভীষণ বন্ধুত্ব দেখা যায়, তো এটা তো যে কারো দেখা যায় না, তাকেও জনপ্রিয় হতে হয় বলেই দেখা যায়, তো এটাও বলো তোমরা। তুই অনেক জনপ্রিয় দেখতে, তুই আজকে ইসলামিতে এসেছিস, তাহলে তো এখানে আসতেই না, এটা তো বোঝাই যাচ্ছে। তো জনপ্রিয়তা আসলে বন্ধুদের সাথে কি, যেমন আমরা আমাদের বন্ধু কারা হয় কাজের সাথে, তো দেখা যায় যে একটা কাজ করতে গিয়ে তাদের সাথে বন্ডিং হয়েছে, যেমন তোমার সাথে আমার পরিচয় কিন্তু কাজ দিয়ে, যে আমরা একসাথে একটা কাজ করতাম এবং তারপর আমাদের ভালো বন্ধুত্ব হয়েছে, আমরা একসাথে ঘুরি ফিরি, একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। ঠিক তেমন ভাবে মানে কাজ করতে গিয়ে দেখা যায় যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, আর ভালো মানুষ তো তার জন্য বেশি ভালো হয়। আচ্ছা, ইদানিংকালে কি এমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অনেক ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে কোরিওগ্রাফার কিংবা ডান্সার আরোহীকে আমরা হারিয়ে ফেলছি? না, একদমই না। আচ্ছা, আমি ব্যবসাটা এই জন্য খুলেছি যে আমি র্যান্ডম কাজ করব না, মানে আমার কাছে কাজ আসলো আমাকে নিতেই হবে বাধ্যতামূলক, কজ সেই কাজটা 30,000 টাকায় দিচ্ছে, 5টা নাচ করে দাও 17টা মেয়ে নিয়ে। হ্যাঁ, সো এইরকম বাজেট দিবে এবং বলবে এবং নাচ করতে হবে এরকম, এটা হবে এরকম, এই ধরনের কাজ আমি করব না। সো এই ধরনের কাজ করব না, কিন্তু যখন আমি কাজ করব সেই কাজটা আমার রুচি মতো করব। দরকার হলে আমি স্টেজে নাচবো না, আমি সোশ্যাল মিডিয়াতে আমার রুচি বোধটা বোঝাবো, আমি কন্টেন্ট মেক করে আমার অডিয়েন্সকে দেখাবো যে আমি নাচতে জানি, আমার কনসেপ্ট কি, কিন্তু আমি অরুচিকর কাজ করব না। বাহ। আচ্ছা, নিজের ইনার সেলফে যখন ডিসিশন নিলে যে আমি এখন আসলে সবার সামনে প্রকাশ করব, আমি আসলে যা সেটাই আমি মানুষের সামনে, এই ডিসিশন নিতে কতদিন সময় লেগেছিল? এই ডিসিশনটা আসলে আমি অনেক লং প্রসেসে নিয়েছি, স্পেশালি ফ্রম করোনা। আমি ছোটবেলা থেকেই আমি নায়িকা হওয়ার স্বপ্ন দেখছি, অন্য কোনো মানে ক্যারিয়ার আমার পছন্দ ছিল না। আমি সবসময় রানী মুখার্জি, তারপর ঐশ্বরিয়া, এদেরকে দেখতাম অনেক বেশি, তো আমি রানী মুখার্জি স্পেশালি অনেক বেশি, তো আমার খুব মানে বলিউডের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল, হতে পারি নাই, কিন্তু ওই বেস ধরেই আসলে মিডিয়াতে আসে যে নাচ শেখা, নাচের কাজ করা, এবং এই জোনটাতে মনে হয় যে আমার ওই শখের কিছুটা মানে অংশ পূরণ হতো, তো এইভাবে আসলে আমার এইখানে আসা, সেখান থেকে। কিন্তু লাস্ট কোশ্চেনটা আমি ভুলে গেছি, আরেকবার একটু যে এই যে ডিসিশনটা নিলি যে আমি আসলে আরো হিসেবে এখন আরো হিসেবে, হ্যাঁ, তো ওইখান থেকে এরকম করে মিডিয়াতে আসা,
তো মিডিয়াতে আসার পরে যেটা হয় কি যে মানে ওই যে আমার ফ্যামিনিজমের জায়গাটা আমি এখানে একটু কমফোর্টলি থাকতে পারি। আমি বাইরে যখনই যাই আমি বুলিং হই, আমার নর্মাল কথা বলে, যেমন দেখো এখন আমি যে ড্রেসটা পরে আছি আমাকে স্বাভাবিক লাগছে, কিন্তু তুমি কিন্তু এরকম স্বাভাবিকভাবে এই কাপড় এত কিছু পরে কিন্তু স্বাভাবিক থাকতে পারবা না, বিকজ এটা যে যেমন তার মধ্যেই সেই চলনটাই আছে। তো আমার এই জিনিসটা যখন নর্মাল একটা ছেলের ড্রেসে পরে থাকতাম তখন অস্বাভাবিক লাগতো এবং মানুষ তখন আমাকে অনেক ব্যাড কমেন্ট করতো। সো ওইটা তো আমার ইনসিকিউরিটি কাজ করতোই। আর আফটার দ্যাট করোনার সময় যেটা হলো যে আমি বাসায় অনেক মেয়ে সেজে ভিডিও বানাইতাম বা আমার ফ্রেন্ডদের সামনে ফান করতাম, ওদের সামনে সেজে একটু দেখাইতাম, মানে এটা আমাকে স্যাটিসফ্যাক্ট করতো আর কি, যে অ্যাকচুয়ালি দিস ইজ মাই কস্টিউম বা আমাকে এইভাবে কেমন লাগে। তো করোনার সময় আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানো শুরু করলাম অ্যাজ আরোহী সেন। আরোহী সেন দিলাম এই কারণে যেন অনেকে আমাকে না চিনতে পারে, আর একটা ফিমেল ভার্সনে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমি আমার শখ পূরণ করবো আর কি, যে আমাকে দেখতে হ্যাঁ এরকম। তো প্রথমে আপলোড করতাম না, পরে ফ্রেন্ডসদের অনেকে বললো যে আসলে এখন তো অনেকেই করছে, দেশের বাইরে সবাই করছে, ট্রেন্ডি, এটা করো না, কি হবে, আপলোড করো। তো আপলোড করার পর দেখলাম অনেক জনপ্রিয় হয়ে উঠলাম, মানে মানুষ এত পছন্দ করে আরোহীকে, তখন কেউ জানতোই না যে আমি অর্ণব। সো মানে মোস্টলি অর্ণবকে তো আর পপুলারলি মানে স্টেজ মিডিয়া পার্সন ছাড়া বাহিরের নর্মাল পিপল চিনতো না, কিন্তু টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেটা হলো একদম মানে দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে মানে একটা পুরো ইয়ের কাছে চলে যায়, তো এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকে এত পপুলারিটি পেতে শুরু করলাম। তো তখন কি হলো, অনেকে আমাকে যোগাযোগ বা রিচ করার চেষ্টা করলো, তখন রিচ করতে পারে না আরোহীকে। মানে আমার একটা ফ্রেন্ড ছিল, তার একটা বান্ধবী ছিল মেকআপ আর্টিস্ট, ও জানতো যে আমি এটা, তো ও তখন খুব রিকোয়েস্ট করে যে আমি ওকে একটা শ্যুট করাতে চাই, মানে ট্রান্সফরমেশন, যে ছেলে থেকে মেয়ে। তো আমি তখন রাজি হব কিনা আমি আসলে বুঝতে পারতেছিলাম না, আমি তখনও প্রকাশ্যে আনিনি যে অর্ণবী আরোহী। তো সবাই ভাবতো কলকাতার আমি, মানে সেন লেখা ছিল, আর আমার মানে ভাইবটা একটু ইন্ডিয়ান টাইপের ছিল, তো এই কারণে অনেকে মনে করে কলকাতা, তখন ভয়েস ভিডিও দিতাম না। তো তারপর কি হলো, ওই শ্যুটটাতে ফার্স্ট আমি মানে জানতে পারলো যে এটা আসলে একটা ছেলে, তো অনেক মানুষের মানে মন ভেঙে গেল, অনেকে ভাবলো যে এটা আসলে কি ছিল, আমরা কি ভাবলাম। তো ওখান থেকে যখন দেখলাম যে ওই চেঞ্জেস এর পরও মানুষ আমাকে একসেপ্ট করেছে, যারা ভালোবাসার তারা ভালোবেসেছে, তখন আমার মনে হয়েছে যে না, আমি আমার মতো করে বাঁচলে আমার প্রিয় মানুষেরা যারা ভালো মানুষ তারা ঠিকই বুঝবে, আর যারা মানে আসলে নেগেটিভিটি নিয়ে চলছে তারা কখনোই পজিটিভ হবে না, নেগেটিভ মানুষ থাকবে, তো আমি তাদের জন্য আমার লাইফ নষ্ট করবো না। চমৎকার চমৎকার। আসলে আমার কাছে মনে হয় তুই আসলে এখন এই যুগের অনেক মানুষের কাছে ইন্সপিরেশন, এভাবে সামনে এগিয়ে যা, যেন আরো অনেক মানুষ ইন্সপায়ার্ড হয়ে সামনে এগিয়ে চলে আসতে পারে ইনশাআল্লাহ। আর আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তুই অনুষ্ঠানের শুরুতে সালামি চেয়েছিলি, হ্যাঁ তোকে সালামি দিব না, আমি একটা উপহার দিব যেটা আসলে সালামির থেকে অনেক বেশি মূল্যবান, সেটা হচ্ছে পারফেক্ট রেস্টুরেন্টসের পক্ষ থেকে একটি রুম হিটার এবং কুলার। ও ওয়াও, থ্যাংক ইউ। মানে গরম হবে ঠান্ডাও হবে, দুটাই সারা বছর কাজে লাগবে। না সত্যি খুব কাজের একটা জিনিস, মানে স্পেশালি অনেক ছোট সাইজ, তো অনেক সময় অনেক জায়গায় মানে কাজে নিয়ে যাওয়া যাবে। থ্যাংক ইউ। কোনটা বলবো? ওকে, দর্শকদের জন্য যদি কিছু বলতে চাস। দর্শকদের জন্য বলবো যে আসলে আপনারা না মানে লোক কথাই কান দিয়ে আরেকজনকে জাজ করবেন না। কাউকে জাজ করতে হলে তার সম্পর্কে জেনে, মানে তার সম্পর্কে বুঝে, অ্যাকচুয়ালি পার্সোনালি জেনে তারপর জাজ করবেন। কেউ একটা কথা বললো এবং সাথে সাথে সেটা জাজ করলাম, ও বললো বলে আমাকেও বলতে হবে, এটা খুব ভুল ধারণা। ও বললো বলেই আমি বলবো না, আমি আগে আসলে জানবো যে জিনিসটা বলা উচিত কি না। এটাতে আমরা শুধুমাত্র নিজেদেরকে চেঞ্জ করলে, আমরা সবাই বলি যে সবাই চেঞ্জ, মানে কেন দেশ চেঞ্জ হয় না, দেশ চেঞ্জ হয় না, আগে নিজে চেঞ্জ হতে হবে, তাহলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বাহ, চমৎকার। আমরা তাহলে আজকে বিদায় নেব, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের ট্রেডিশন হচ্ছে গান গাইতে গাইতে বাড়ি যেতে হয় রমজানের রোজার শেষে। কিন্তু আমি জানি, আমরা দর্শকদের একটা গোপন কথা বলি, আরোহী যত সুন্দর করে সাজে, তত সুন্দর দেখতে, যত সুন্দর কথা বলে, ঠিক তত বাজে সে গান গায়। এটা আমাদের বন্ধু মহলে প্রচলিত। রিহার্সাল ফ্লোরে তোমার একটা আমার একটা প্রোডাকশনে তোমার একটা গান ছিল, জানি না তোর ধনরতন। ও মাই গড, তুমি যে এত কঠিন গাইছো, তো ওটা তো আমাকে রিহার্সাল করাতে হতো। আমার গলা ফেটে ফুটে ওইদিকে চলে যেত, ডান্সাররা পাগল হয়ে যাইত সুর শুনে, যে তুমি প্লিজ গেও না, গান ছেড়ে দাও, দরকার হলে তুমি গেয়ে প্র্যাকটিস করাও না, 1 2 3 4 বলো। তো এরকম অবস্থা হতো আর কি। আমি গাইবো আর তুই লিপসিং করিস আর কি আমার সাথে। দর্শক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈদ মোবারক সবাইকে, আবারও দেখা হবে ঈদ সালামিতে। চল।
ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।